হাই স্মার্ট ইনভেস্টার্স, আমি দীপঙ্কর সবসময় আপনাদের পাশে আছি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের আমরা যে ফ্রি সিরিজ চালু করেছিলাম, আগের দিন জেনেছিলাম যে পিই রেশিও কি, একটা শেয়ার দামি না সস্তা, তার জন্য আমরা পিই রেশিও, পিবি রেশিও, ইন্ট্রিনজিক ভ্যালু, মার্জিন অফ সেফটি সব জেনেছিলাম। অ্যাকচুয়ালি পিই যত কম তত শেয়ারটা সস্তা মনে হতে পারে, এবং পিই যদি বেশি হয় তাহলে শেয়ারটা দামি। যেমন ধরুন কোনো একটা শেয়ারের পিই যদি 50 এবং অপর একটি শেয়ারের তার পিই যদি 20 হয়ে থাকে, দেখে মনে হতে পারে যে যেহেতু এই শেয়ারটা পিই 20 তাহলে এই শেয়ারটা সস্তা এবং এই শেয়ারটা দামি, ইনভেস্ট করার জন্য এইটা বেটার মনে হতে পারে। সেটাই পিই রেশিও বলে, প্রাইস টু আর্নিং রেশিও। কিন্তু ধরুন এই কোম্পানির তার গ্রোথ, তার প্রফিট গ্রোথ ইয়ারলি 40%, আর এই কোম্পানির ইয়ারলি গ্রোথ ইয়ারলি 5%। আপনার কাছে মনে হতে পারে তো কোন শেয়ারটা বেটার? এখানে যেমন পিই কম, সেখানে দেখুন প্রফিট গ্রোথ খুবই কম, তাহলে কি আপনি এই শেয়ারটা নেবেন? আর যদি এখানে দেখেন প্রফিট গ্রোথ এখানে অনেকটাই বেশি, তাহলে এটা কি নেবেন? এখানে দেখে মনে হলে এটা সস্তা হলেও ইনভেস্ট করার জন্য এই শেয়ারটা বেটার। কেন? এখানে তো পিই বেশি, তাহলে শুধুমাত্র পিই দেখে ইনভেস্ট করা যায় না, এই সমস্যা থেকে যায়। সেই সমস্যা থেকে সমাধান করে অপর একটা অনুপাত পিইজি রেশিও বা প্যাগ রেশিও অনেকে বলে থাকেন। কি বললাম? পিইজি, অর্থাৎ প্রাইস আর্নিং টু গ্রোথ, অর্থাৎ গ্রোথের সাথে পিইর সম্পর্ক কী সেইটা এক্স্যাক্টলি বলে পিই রেশিও। পিই রেশিওর ফর্মুলাটা কি একটু জেনে নিই আমরা। পিই রেশিওর ফর্মুলা হচ্ছে পিই বাই গ্রোথ। এটা হচ্ছে পিইজির ফর্মুলা। ধরুন এই কোম্পানির পিইজি কত দেখব। এই কোম্পানির পিইজি যদি আমি বের করতে চাই 50/40 হবে 1.25, সরল করবেন 1.25 হবে। এইখানে পিইজি হবে এই কোম্পানিটাতে পিইজি 20/5 মানে কত? 4। এখানে মাত্র 1.25, এখানে 4। কোনটা বেটার? অবভিয়াসলি এইটা বেটার। আমি টাকাটা ইনভেস্ট করব, কম দামে পেলাম, সস্তা পেলাম, কিন্তু সেই ব্যবসা চলছে না, গ্রোথ হচ্ছে না, আমি কেন ইনভেস্ট করব? হতে পারে আমি বেশি দাম দিয়ে কিনবো, কিন্তু যদি তার গ্রোথ ভালো থাকে। আপনারাই ভাবুন না, যে কোম্পানি বা যে আপনারা পণ্য বা যা কিছু ব্যবহার করেন যেটা গ্রোথ ভালো, সেটা বেশি টাকা হলেও কিনবেন কি কিনবেন না? অবশ্যই কিনবেন। সেই জন্য এই পিইজি রেশিও দেখে বোঝা যায় যে কতটা কোম্পানি গ্রোথ হচ্ছে, সেই অনুপাতে দাম কত। তাহলে এটা হচ্ছে পিইজি রেশিও। তাহলে আরও একটা উদাহরণ দিয়ে আপনার দেখাই, জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখুন দুটো কোম্পানি, প্রথম এ কোম্পানি বি কোম্পানি। এ কোম্পানির পিই 10, বি কোম্পানির পিই 25। মনে হতে পারে আমি এই কোম্পানিটা ইনভেস্ট করব, এটা সস্তা, পিই দেখে মনে হচ্ছে সস্তা, কিন্তু এখানে গ্রোথ 10%, এখানে গ্রোথ 40%। তাহলে আমাকে পিইজি রেশিও বের করে দেখি এক্স্যাক্ট এইটা সস্তা না এইটা সস্তা। তাহলে পিইজি করলাম, তাহলে 60/40, এইটা হয়ে যাবে 1.5। এখানে পিইজি রেশিও কত? প্যাগ রেশিও 25/10 সমান 2.5। এখানে 1.5, এখানে 2.5। যখনই প্যাগ রেশিও বের করছি সেই জায়গা দেখতে পাচ্ছি এই কোম্পানিটা বেটার। কেন বেটার? পিইজি রেশিও যত ভালো হবে তত বেটার। কারণ কি? গ্রোথের সাথে তুলনা করছে, গ্রোথ অনুযায়ী পিই। তাহলে দেখুন পিই কি বলে? পিই বলে যে 1 টাকা আর্নিংয়ের জন্য কত টাকা দিচ্ছেন, তাই তো? আগের ক্লাসটা দেখে নেবেন। আর পিইজি কি বলা হয় না, গ্রোথের জন্য আপনি কত টাকা দিচ্ছেন। এইবার আইডিয়াল পিইজি কত হলে আপনি ইনভেস্ট করবেন? দেখুন, যদি প্যাগ রেশিও 2-এর থেকে বেশি হয়, ভাববেন কোম্পানিটা ওভার ভ্যালুড। কি বললাম? ওভার ভ্যালুড, অর্থাৎ দাম অনেকটা বেশি। 2-এর থেকে বেশি হলে ওভার ভ্যালুড। পিইজি যদি 2-এর থেকে কম হয়, তাহলে আমরা বলতে পারি পিইজি যদি 2-এর থেকে কম হয় তাহলে আমরা বলতে পারি আন্ডার ভ্যালুড। ঠিক আছে, আন্ডার ভ্যালুড, অর্থাৎ 2-এর থেকে বেশি মানে ওভার, 2-এর থেকে কম হলে আন্ডার। এবং সবথেকে কেনার বেস্ট পজিশান, অর্থাৎ বেস্ট বাইং পজিশান, যদি পিইজি 0.5-এর আশপাশ হয়, কত বললাম? 0.5-এর আশপাশ, সেটা হচ্ছে বেস্ট বাইং পজিশান। অর্থাৎ এই জায়গাতে বাইং করা মানে আপনি খুব কম দামে পাচ্ছেন। সেই জন্য পিইজি 0.5, 0.6 যদি খুব কম থাকে, তাহলে ভাববেন সেটা বেটার অপরচুনিটি বাই করার জন্য। তাহলে একটা কোম্পানি কখন কিনবেন, একটা স্টক কখন কিনবেন, যদি তার সমস্ত ফান্ডামেন্টাল ঠিক থাকে, দেখতে হবে তার বাইং পজিশান পিইজি রেশিও 0.5-এর আশপাশ কিনা।
যদি 0.5-এর আশপাশ থাকে সেটা হচ্ছে বেস্ট পজিশন। তাহলে পিইজি কি 1 হলে কেনা যায় না? অবশ্যই কেনা যায়। আমি বলেছি বেস্ট পজিশন 0.5-এর আশপাশ হলে বেস্ট। আচ্ছা, তাহলে একটা শেয়ার কখন বিক্রি করবেন? যদি পিইজি রেশিও 2-এর থেকে বেড়ে যায়, 2-এর থেকে বেশি হয়ে যায়, ভাববেন সেটা ওভারভ্যালু হয়ে গেছে, তাহলে দাম কমতে পারে, অর্থাৎ শেয়ারটা আপনি বিক্রি করার কথা ভাবতে পারেন। সিম্পল লজিক। দেখুন আরও অনেক কিছু ফ্যাক্টর রয়েছে, আমি বলছি না যে বিক্রি করতেই হবে বা কিনতেই হবে। মেন যে ফান্ডা, পিইজি যদি 2-এর থেকে বেশি হয়, আপনি ভাবতে পারেন অনেকটা গ্রোথ হয়ে গেছে, এখান থেকে দাম পড়ার চান্স অনেকটাই বেশি, তাই আপনার ওখানে কোম্পানির স্টক বিক্রি করতে পারেন। অ্যাকচুয়ালি কী জানেন তো, কখন কিনতে হবে একটা শেয়ার, কখন বিক্রি করতে হবে, সব থেকে ভালো হচ্ছে টেকনিক্যাল চার্ট। এগুলো আপনাদেরকে শেখাবো কী করে বুঝবেন একটা কোম্পানির দাম ওভার ভ্যালু হয়ে গেছে, বিক্রি করার সময় এসেছে। আমি সব শেখাবো, যখন টেকনিক্যালি ক্যান্ডেলস্টিক এগুলো যখন দেখাবো, সেগুলো পরপর আপনারা বুঝতে পারবেন। এইবার গুরুত্বপূর্ণগুলো কতগুলো কথা বলি, যে এই পিইজি রেশিও কম মনেই যে বেটার, এখানেও কিছু হিডেন ট্র্যাপ রয়েছে, অর্থাৎ মানে কিছু লুকানো বা গোপন তথ্য যেগুলো আপনার টাকা ইনভেস্ট করা টাকা জলাঞ্জলি করে দিতে পারে। সেইগুলো কী কী? 1 নম্বর, এই যে গ্রোথ দেখছেন, এই গ্রোথটা 1 বছরের গ্রোথ না গত 5 বছর কন্টিনিউয়াস গ্রোথ, মানে গ্রোথটা সাস্টেনেবল কিনা। এমন তো নয় যে একটা কোম্পানি 1 বছর বিরাট গ্রোথ দিয়ে দিয়েছে, তাহলে পিইজি কমে গেছে। দেখুন না, পিইজি রেশিও কি, এটা যত বাড়বে তত তো কমবে। এটা ব্যস্ত সম্পর্ক নিচে রয়েছে, এটা যত বাড়বে এটা তত কমবে, তো অর্থাৎ যত বেশি হবে তত এটা কমবে, অর্থাৎ গ্রোথ যত বেশি তত ভালো। তাহলে গ্রোথ যত বেশি এটা তত কমা, অর্থাৎ পিইজি যত কমবে তত ভালো। ঠিক আছে, তাহলে এই যে দেখবেন যে যার যে গ্রোথ সেটা হচ্ছে সাস্টেনেবল কিনা, কী করে দেখা যায়? অনেক জায়গা রয়েছে দেখার, Skinner.in ওয়েবসাইটটা দেখবেন, ওখানে প্রফিট গ্রোথ গত 1 বছর, 3 বছর, 5 বছর দেখতে পারেন, এবং 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 ওখানে পিইজি রেশিও দেখা যায়। আমি দেখাবো, ভিডিও শেষে দেখাবো কীভাবে দেখতে হয়। এবার আসছি কোন কোন ক্ষেত্রে পিইজি রেশিও দেখার দরকার নেই। ব্যাংকিং সেক্টর, এনবিএফসি সেক্টর, এইগুলোতে পিইজি রেশিও দেখার দরকার নেই। এছাড়াও যেগুলো সাইক্লিক্যাল কোম্পানি, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কোম্পানিগুলো ভালো সেল বা তাদের পারফর্ম করে, সেই কোম্পানিগুলো দেখার দরকার নেই, কারণ কি তাদের গ্রোথটা সাস্টেনেবল না, বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে। তাহলে কোনগুলোতে পিইজি দেখবো? যেগুলো টেকনোলজি কোম্পানি, যেগুলো নতুন নতুন খুব গ্রোথ হচ্ছে, বা হাই গ্রোথ কোম্পানি, সেগুলোর ক্ষেত্রে আমরা পিইজি অবশ্যই দেখবো, ইনভেস্ট করার আগে আমরা অবশ্যই দেখবো। এটা হলো। আচ্ছা, এরপর যে দুটো গুরুত্বপূর্ণ অনুপাত, কুইক রেশিও, কারেন্ট রেশিও। চলুন, কারেন্ট রেশিও এবং কুইক রেশিও কোনো কোম্পানির হেলথ বোঝায়। অর্থাৎ ধরুন কোনো একটা কোম্পানি তার বিক্রি বাড়ছে, প্রফিট বাড়ছে, সব কিছুই ভালো, কিন্তু তার মানে এই নয়, বিক্রি বাড়া, প্রফিট বাড়া মানে এই নয় যে কোম্পানিটার হাতে প্রচুর ক্যাশ রয়েছে, তাই তো? প্রফিট করছে কিন্তু হাতে কোনো ক্যাশ থাকলো না, তাহলে আপনি কি সেই কোম্পানিতে ইনভেস্ট করতে যাবেন? সেইটা বোঝায় এই দুটো অনুপাত। একটা কোনো কোম্পানিতে যখন আমরা ইনভেস্ট করবো, এইগুলো দেখা কেন গুরুত্বপূর্ণ? কারণ যে কোম্পানিতে ইনভেস্ট করছেন সে কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে, অর্থাৎ তার ব্যবসা পুরোপুরি লস করতে পারে। তাহলে পুরোপুরি লস করলে সে লসটা কত তাড়াতাড়ি সে রিকভার করতে পারবে, সেইটা বোঝা যায় এই কারেন্ট রেশিও, কুইক রেশিও। এটা কিন্তু খুব ডিটেলস একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারেন্ট রেশিও একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? CR লিখছি শর্টে, টোটাল অ্যাসেট বাই টোটাল লায়াবিলিটিজ। আচ্ছা, এই অ্যাসেট আর লায়াবিলিটিজ কি, আমি অনেক ভিডিওতে অনেকবার বলেছি, যে সব বস্তু বা যেসব জিনিস প্রফিট এনে দেয়, অর্থাৎ পকেটে টাকা এনে দেয়, তাকে বলা হয় অ্যাসেট। হতে পারে সেটা কোনো রেন্টাল প্রপার্টি, হতে পারে কোনো রেন্টাল গাড়ি, হতে পারে কোনো বিজনেস, সেই ইনভেস্ট, হতে পারে কোনো স্টক, হতে পারে কোনো মিউচুয়াল ফান্ড, সেটা হচ্ছে অ্যাসেট। লায়াবিলিটিজ কি? যেগুলো থেকে আমার পকেট থেকে টাকা বের করে দেয়, হতে পারে লোন করেছি যেটা, বা যেটা কোনো কার লোন, হোম লোন, সেগুলো হচ্ছে কি লায়াবিলিটিজ। ওকে, তাহলে কারেন্ট রেশিও হচ্ছে কি টোটাল অ্যাসেট বাই টোটাল লায়াবিলিটিস। টোটাল এখানে মানে যত রকম অ্যাসেট আছে, ধরুন অ্যাসেট 2 প্রকার, একটা হচ্ছে যেটা কুইক লিকুইড করা যায়, আরটা হচ্ছে অনেক দেরিতে। ধরুন এই যে একটা জায়গা, এই জায়গার একটা তো দাম রয়েছে। ধরুন একটা কোম্পানি, এই কোম্পানিতে এইখানে রয়েছে 5 কোটি টাকা, তার বিজনেস, তার লিকুইড বা ইকুইটি রয়েছে 5 কোটি, এবং এই জায়গাটার দাম কত? 2 কোটি, 2 করোড়। একটা জিনিস বুঝতে হবে, আমি এখানে টোটাল অ্যাসেট লিখেছি, তাহলে এই যে কোম্পানিটা, তাহলে টোটাল অ্যাসেট কত? 5 কোটি, তার সাথে ওই যে জায়গাটাতে ব্যবসা চলছে তার জায়গার দাম কত? 2 কোটি। তাহলে মোট এখানে অ্যাসেট কত? 5 কোটি প্লাস 2 কোটি, মানে কত? 7 কোটি। তার মানে, এবং আমি ধরে নিচ্ছি এই টোটাল কোম্পানিটাতে লোন বা লায়াবিলিটিজ আছে কত? ধরলাম
2 কোটি, আচ্ছা 3 কোটি ধরছি, 3 কোটি। তাহলে এর কারেন্ট রেশিও কত? কারেন্ট রেশিও সব জায়গা মিলিয়ে টোটাল অ্যাসেট কত হচ্ছে? 5 2 7 কোটি, আর লায়াবিলিটিস কত? 3। তাহলে এর হচ্ছে 2.3। তার মানে এর কারেন্ট রেশিও 2.3। তাহলে কারেন্ট রেশিও মানে কি না, কোম্পানি দেউলিয়া হয়ে গেলে বা তার টাকা বা যে লস আছে বা অর্থাৎ যে তার লায়াবিলিটি আছে সেটা যদি না মেটাতে পারে, তার থেকে কত গুণ টাকা কোম্পানির কাছে অলরেডি আছে, তার থেকে কত গুণ বেশি টাকা তার কাছে আছে, সেটাই বোঝাই কি কারেন্ট রেশিও। তাহলে এইটা দেখতে পাচ্ছি দ্বিগুণেরও বেশি টাকা আছে, তাহলে ভালো না খারাপ? অবশ্যই ভালো। আমাকে বলুন কারেন্ট রেশিও যত বেশি হবে তত ভালো না যত কম তত ভালো? আপনারাই বলতে পারবেন। অবশ্যই যত বেশি হবে তত ভালো। ক্লিয়ার? আচ্ছা এবার আসছি কুইক রেশিও। আচ্ছা কুইক রেশিওটা কীভাবে আমরা দেখব? দেখুন সেম এখানে হচ্ছে কিউ আর লিখলাম শর্টে, টোটাল অ্যাসেট না লিখে লিখব কি কুইক অ্যাসেট, অর্থাৎ যেগুলো কুইক লিকুইড করা যায়, যেগুলোতে কুইক লিকুইড করা যায়। অর্থাৎ এখানে লিখছি লিকুইড অ্যাসেট বাই টোটাল লায়াবিলিটিজ। ওকে, শর্টে লিখলাম এইটা। তাহলে এই উদাহরণটার ক্ষেত্রে ভাবুন, তাহলে এর কুইক রেশিও কত? এখানে টোটাল লায়াবিলিটি দেখতে পাচ্ছি, টোটাল কত? 3 কোটি হচ্ছে টোটাল লায়াবিলিটিজ, 3 লিখলাম। কুইক ক্যাশ করা যাচ্ছে কত? কত? মাত্র 5 কোটি, তাহলে এখানে 5। তাহলে এখানে কুইক রেশিও কত? 1.67। তাহলে এটা হচ্ছে কুইক রেশিও। মানে দেখুন এটা তো সহজে কুইক ক্যাশ করা যাবে না, এটা কুইক ক্যাশ করা যাচ্ছে। লিকুইড মানে কি? ক্যাশ আকারে ফর্ম। তাহলে এই দুটো অনুপাত যত বেশি হবে তত ভালো। অর্থাৎ কোনো কোম্পানি যে তার লোন করেছে বা যে ধার করেছে, তার যে লায়াবিলিটি রয়েছে, যদি সে দিতে না পারে, তার কত গুণ বেশি কোম্পানির কাছে ক্যাশ আছে সেটা আমাকে কিন্তু আগে দেখতে হবে। নাহলে ধরুন একটা ভালো কোম্পানি সব কিছু ভালো ইনভেস্ট করলেন, তার ক্যাশ অনেক, মানে তার লোন অনেক আছে, দেখলেন ক্যাশ অনেক কম, ইকুইটি অনেক কম, তার মানে সেই কোম্পানি যদি লোন না মেটাতে পারে কোম্পানি দেউলিয়া হতে পারে, কোম্পানি একবার অবস্থা খারাপ, তাহলে আমাদের কষ্ট করা টাকা যেখানে আমরা ইনভেস্ট করেছি সেটাও কিন্তু আমাদের হারিয়ে যেতে পারে। সেই জন্য এই দুটো অনুপাত দেখা খুব জরুরি। আচ্ছা কত হলে আমরা নেব? আপনাদের মনে প্রশ্ন আসছে যে এগুলোর কত হলে নেব। দেখুন এই যে কারেন্ট রেশিও, এটা একটু সাধারণত বেশি তো, 1-এর থেকে কম, শর্টে লিখছি এখানে সিআর, 1-এর থেকে যদি কম হয় ডেঞ্জার। অর্থাৎ যত টাকা লায়াবিলিটিজ, এক মানে কি উপরেও যা নিচেও তা। আপনারা তো সেই ছোটোবেলায় পড়েছেন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এগুলো পড়েছেন তো। মানে ধরুন 3/3, আমরা শর্টে লিখছি 3/3, মানে কাটাকাটি করলে কত? 1/1। তার মানে উপরে যেত নিচে তবেই তো 1। অর্থাৎ যত টাকা লায়াবিলিটিজ তত টাকা তার কাছে ইকুইটি ক্যাশ আকারে আছে, টোটাল মানে টোটাল অ্যাসেট, অর্থাৎ কুইক প্লাস অ্যাসেট সব কিছু। তার মানে খারাপ এটা। অর্থাৎ যদি কোনো কোম্পানির কুইক রেশিও, কারেন্ট রেশিও 1-এর থেকে কম হয় সেটা হচ্ছে ডেঞ্জার। 1 থেকে 1.5 হলে 1 থেকে 1.5 রিস্কি বলা যেতে পারে, কিন্তু 1.5 থেকে 2 এদের থেকে বেশি হলে সেটা ভালো কোম্পানি বলতে পারি। ওকে, কি বললাম? আমরা ইনভেস্ট করবো কত? মোটামুটি 1-এর কম নেবই না, বোঝাতে পারলাম? এখানে যদি কুইক রেশিও, তো কুইক রেশিও যদি 0.8-এর থেকে কম হয় আমরা অ্যাভয়েড করব, 0.8-এর থেকে কম হলে আমরা অ্যাভয়েড করব। 1.5 বা 1.5 থেকে 2+ হলে আমরা ইনভেস্ট করার কথা ভাববো। তার মানে কোম্পানির একটা হেলথ বোঝা যায় এইগুলো থেকে। আচ্ছা এইগুলো কি করে দেখবেন, কোথায় দেখবেন, কিভাবে কম্পেয়ার করবেন? তাহলে চলুন স্ক্রিনে দেখাচ্ছি। আমরা গুগলে ক্রমে সার্চ করছি ওয়েবসাইট skinner.in। skinner.in সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, নিচে সার্চ বাটন, ওখানে ক্লিক করলেন। এখানে যে কোনো একটা কোম্পানি লিখলেন, আমি লিখলাম একটা কোম্পানি HAL, কোনো বাইসেল রিকমেন্ড নয়, জাস্ট বোঝানোর জন্য বলছি, এডুকেশন পারপাস। যখনই ক্লিক করলাম দেখুন এখানে এই যে প্রথমে কোম্পানি সম্পর্কে কিছু লেখা আছে, কি পয়েন্ট, তারপর রিড মোর, ওয়েবসাইট ইত্যাদি আছে। এই যে প্রথমে দেখুন একটা বক্সে মার্কেট ক্যাপিটাল, স্টক প্রাইস, ROC এগুলো সব রয়েছে না, এইগুলো এইখানে আমি অ্যাড করে রেখেছি। নিচে একদম নিচে দেখুন কারেন্ট রেশিও, কুইক রেশিও, PEG রেশিও, আমি বড় করে দেখাচ্ছি। আচ্ছা দেখুন এই যে দেখুন একদম দেখুন PEG রেশিও এখানে রয়েছে, নিচে কারেন্ট রেশিও, এখানে রয়েছে কুইক রেশিও, দেখতে পাচ্ছেন 3টে অনুপাত একদম নিচের দিকে। আচ্ছা এইগুলো তাহলে কত? এখানে PEG রেশিও 1.67,
অর্থাৎ এখানে সাধারণ থেকে প্রাইস কিছুটা হলেও বেশি আছে। আচ্ছা, কুইক রেশিও 1.61, খুব ভালো। আর কারেন্ট রেশিও 2.19, ঠিক আছে। তাহলে এই দিক থেকে অর্থাৎ কোম্পানির যে লায়াবিলিটি আছে সেগুলো সে সহজেই মেটাতে পারে। তাহলে এখন কি কোম্পানির শেয়ার নেওয়া যেতে পারে? নেওয়া যেতে পারে, কিন্তু এখনও প্রাইস কিছুটা হলেও হাই মনে হচ্ছে, 1.67, ঠিক আছে। অপর একটা ধরুন ডিফেন্সের, অপর একটা আপনি কোনো পিই দেখুন, পিই জিপ্যাক রেশিও এইগুলো দেখুন। আমি ধরলাম ভারত ইলেকট্রন লিমিটেড, এর পিইজি দেখলে দেখতে পাবেন কত আছে, 1.80, তাহলে প্রায় কাছাকাছি, অনেকটা ওভার ভ্যালু রয়েছে। মানে ওভার ভ্যালু মানে কি, দাম অনেকটাই বেশি রয়েছে। আমার লক্ষ্য কি, পিইজি একের নিচে এলে সেগুলো ভালো কেনার অপশান হতে পারে। এর দেখুন কারেন্ট রেশিও 1.82 আর কুইক রেশিও 1.31। আচ্ছা, অপর ডিফেন্সের একটা কোম্পানি দেখে নিই, ধরুন ডাটা প্যাটার্ন, এর কারেন্ট রেশিও 8.23, এগুলো অ্যাকচুয়ালি ছোটো কোম্পানি, তাই অনেকটাই ভালো, কোনো সন্দেহ নেই। আর কুইক রেশিও 6.59, খুব ভালো। এখানে পিইজি রেশিও 2.27, দেখুন এটা কিন্তু মানে অলরেডি ওভার ভ্যালু, অর্থাৎ আমরা বলতে পারি কোম্পানিটার প্রাইস অনেকটাই বেশি এখন। এটা তো একদম এই মুহূর্তে কেনার জন্য একদমই নয়, কারণ 2 পেরিয়ে গেছে, এখন বিক্রির কথা ভাবতে হবে। কারণ এই কোম্পানিটা গত 1 মাসে প্রায় 35% রিটার্ন দিয়ে দিয়েছে ডাটা প্যাটার্ন, ঠিক আছে। 2300-2200 এরকম প্রাইস ছিল, এই জায়গাতেও চলে গেছে, বুঝতে পারছেন তো। নো ডাউট একটা ভালো কোম্পানি ডাটা প্যাটার্ন। আচ্ছা, আর একটা কোম্পানি দেখে নিই, আমি ধরে নিচ্ছি এখানে জেন টেকনোলজি, দেখুন জেন টেকনোলজি, এখানে পিইজি রেশিও 0.11, তার মানে এইটা একটা কেনার জায়গাতে রয়েছে। 0.11 দেখতে পেয়েছেন, 0.5-এর আশপাশ হলেই কেনার কথা ভাবা যেতে পারে। তাহলে অন্যান্য যে ফান্ডামেন্টাল যদি ঠিকঠাক থাকে, তাহলে এইটা এখন কেনার টাইম হতে পারে, অর্থাৎ অনেকটাই আন্ডার ভ্যালু এবং কেনার উপযুক্ত সময়। অন্যান্য, আমি বলছি না কিনতে, কিন্তু অন্যান্য যে ফান্ডামেন্টালগুলো যদি দেখে নেন যে ঠিক রয়েছে, তাহলে এটা কিন্তু কেনা যেতে পারে। তাহলে আশা রাখছি আপনাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে যখনই কোনো শেয়ার কিনবেন এই অনুপাতগুলো অবশ্যই দেখে তারপর শেয়ার কিনবেন। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।